ঘটনায় আদালত প্রাঙ্গণে দিনে দুপুরে দুজনকে গুলি করে হত্যা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধী সংঘর্ষ, ৩ জন নিহত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত সংবাদ। খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে আজ 2 যুবককে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। রাজন ও হাসিব নামের ওই 2 যুবক একটি মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাজন ও হাসিব হাওলাদারের বাড়ি রূপসার বাগমারা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি মামলায় হাজিরা দিয়ে মোটর সাইকেলে করে চলে যাবার মুহূর্তে দায়রা জজ আদালতের সামনে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন রাজন ও হাসিব। জমি সংক্রান্ত বিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুরে 2 পক্ষের সংঘর্ষে আজ এক নারীসহ 3 জন নিহত হয়েছেন। নাগেশ্বরী উপজেলা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মোনার হোসেন লিটন। লিটন, আপনি আছেন সেখানে, এই মুহূর্তের সবশেষ কি খবর আমাদের জানাতে পারেন? বাবলি, জমি জমা নিয়ে সংঘর্ষে যে 3 জন নিহতের ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চিলাহাটি নামাহাল্লা যে গ্রামে, সেই ঘটনাটি কিন্তু একেবারে আজকে 11টার থেকে সেই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে ওই তারা নিজেদের মধ্যে, অর্থাৎ চাচাতো ভাইদের মধ্যে একটি সংঘর্ষ হয়। তাদের একটি 8 শতক জমি ছিল, সেই 8 শতক জমির নিয়ে যে বিবাদ চলছিল গত 1 বছর ধরে, সেই 1 বছর ধরে যে বিবাদটি চলে আসছিল সেটি আজকে 11টার দিক একটা সংঘর্ষের এটা পরিণতি হয়। সেই সংঘর্ষে একেবারে ঘটনাস্থলে 2 জন কিন্তু মৃত্যুবরণ করে দুপক্ষের। অর্থাৎ যে 2 জন ওখানে মৃত্যুবরণ করে, একজন হচ্ছে এরশাদ এবং সেই সঙ্গে কুলসুম। তারা সম্পর্কে কিন্তু ফুবু এবং ভাতিজা, তারা এক পক্ষের। আর অন্য পক্ষের যিনি মারা গেছেন হাসপাতালে এসে, তিনি হচ্ছেন আলতাফ হোসেন, তিনি অন্য পক্ষের। এই যে আসলে মারামারি ঘটনাকে কেন্দ্র করে, জমি নেওয়ার ঘটনা ঘটে যে মারামারি, সেই মারামারি কেন্দ্র করে যে আসলে মৃত্যুর ঘটনা, সেটি কিন্তু এখন পর্যন্ত আরও যে 6-7 জন এখন কিন্তু একেবারে আশঙ্কাজনক। আমরা যে জানি 5 থেকে 6 জন কিন্তু একেবারে 2-3 জন কুড়িগ্রাম সদর হসপিটালে আছেন এবং আরও 2-3 জনকে রংপুর হসপিটালে পাঠানো হয়েছে এবং এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে আপনার এই এলাকার ওসির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন তিনি এখনও ঘটনাস্থলে আছেন এবং ঘটনার পরিস্থিতি গতিবিধি দেখার চেষ্টা করছেন। তিনি বলেছেন যে আসলে বাকি ঘটনাটি তিনি হয়তো জানাতে পারবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই যে নিহতের যে ঘটনার স্থলে এখন কিন্তু একেবারে মানুষজন একেবারে হতভাগ অবস্থা, যে সামনে একটি জমিকে কেন্দ্র করে যে এত বড় ঘটনা, সেটি একেবারে নজিরবিহীন, সেই বিষয়গুলি তারা বলছেন। এবং আরও 2-1 জনের মৃত্যুর সংখ্যা আছে, সেটি আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি। বাবলি, এই ছিল আমাদের কুড়িগ্রামে যে জমি জায়গাকে কেন্দ্র করে নিহতের ঘটনা, তার সর্বশেষ খবর। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে যুক্ত ছিলেন সহকর্মী লিটন। তিনি সেখানকার ট্রিপল মার্ডারের সবশেষ খবর জানাচ্ছিলেন। পরের সংবাদ। রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে দুপুর পর্যন্ত নতুন কোনো তথ্য জানানো হয়নি। সবশেষ গতরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা 3 দিন ধরে অপরিবর্তিত রয়েছে। বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সুপারিশের উপর নির্ভর করছে। তিনি জানান, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে চিকিৎসা চলছে বেগম জিয়ার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন। সম্প্রতি বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যে থাকছে। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের 2 ঘন্টা কর্মবিরতি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি জনসংহতির। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ আওয়ার। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন জেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে রংপুর, যশোর, নাটোর, ময়মনসিংহ, শরীয়তপুর, ঝালকাঠি সহ বিভিন্ন জেলা হাসপাতালের সামনে কর্মসূচি পালন করেন তারা। অভিযোগ করেন, করোনা ও ডেঙ্গুর মতো ঝুঁকিপূর্ণ রোগের চিকিৎসা সেবায় জড়িত থেকেও ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত তারা। দীর্ঘদিনেও পদোন্নতি দেওয়া হয়নি। শরীয়তপুর জেলার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, 4 দিনের মধ্যে তাদের দাবি না মানলে প্রথমে অর্ধ দিবস, এরপর পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবেন তারা। 25 নভেম্বর কেন্দ্রীয় পরিষদ 4 দফা কর্মসূচি ঘোষণা করে। মেডিকেল কলেজ হাসপাতালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে জনসংহতি সমিতি। শান্তি চুক্তির 28 বছর পূর্তিকে সামনে রেখে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলনে নানা অভিযোগ ও দাবি তুলে ধরে সংগঠনটি। সকালে তেঁতুলতলার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। তাতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার শান্তি চুক্তির মৌলিক ধারা বাস্তবায়ন না করায় পার্বত্য এলাকায় শান্তি ফেরেনি বলে অভিযোগ করা হয়। চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারও কোনো উদ্যোগ নেয়নি বলে জানান নেতারা। সংবাদ সম্মেলনে জেএসএস এর সহসভাপতি সুভাষ কান্তি চাকমা, সহ সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুপিটার চাকমা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সময় হলো আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল ইসলাম, আমরা তো দুপুর পর্যন্ত খবর জানি, এখন পর্যন্ত আর কোনো নতুন তথ্য আছে কিনা, সেই সাথে তার চিকিৎসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে সেই চিকিৎসার সাথে দেশি বিদেশি চিকিৎসকরা যুক্ত রয়েছেন। আমরা ইতিমধ্যেই জেনেছি যে এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশের যারা তার দীর্ঘদিন থেকে চিকিৎসা করছেন সেই চিকিৎসক দলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা সহায়তা করছেন যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ তিনি যেখান থেকে চিকিৎসা নিয়ে এসেছেন লন্ডনের সেই লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা, তারা মিলে একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের এক পরামর্শে এখন তার চিকিৎসা চলছেন। তবে গতকালকে চিকিৎসকদের ভাষায় আসলে যখন রোগী সে চিকিৎসাটা গ্রহণ করতে পারেন, সেটি আসলে চিকিৎসকদের ভাষা তখন একটি আশার সঞ্চার থাকে। সেই জায়গাটি গতকালকে বলেছেন তার যে ব্যক্তিগত চিকিৎসক এবং দলের নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছেন তিনি সেই চিকিৎসা নিতে পারছেন এবং তার সে চিকিৎসা প্রক্রিয়া চলছেন। আর দলের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদেরকে জানানো হয়েছিল যেটি যে তার শারীরিক যে অবস্থা রয়েছে সেটি আসলে তাকে বাইরে এখন নেওয়ার মতো অবস্থান নেই। তবে যদি সেটি ইমপ্রুভ হয় তারপর তারা সেটা বিবেচনা করবেন। তবে সব প্রস্তুতি ইতিমধ্যেই রাখা হয়েছে। এখনও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মানে সেটি আসলে অবনতি হয়নি, কিন্তু উন্নতি মাত্রাটি আস্তে আস্তে হচ্ছেন। তো চিকিৎসকরা তাদের চিকিৎসা প্রক্রিয়া চালাচ্ছেন এবং একই সঙ্গে আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন, বিএনপি বর্তমান সময়ে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আগামী যে নির্বাচনের সব প্রস্তুতি তারা নিয়েছিলেন এবং সেই নির্বাচন কেন্দ্রিক তাদের বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা সেটি স্থগিত করেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক এই অবস্থার কারণে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবং একই সঙ্গে দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির সামনে যে একটি বড় কর্মসূচি ছিল, বিজয় দিবসকে সামনে রেখে তারা পক্ষকালব্যাপী একটি কর্মসূচি দিয়েছিলেন গতকাল কি, এবং এটি বেশ বড় আয়োজন ছিল তাদের, সেটি আপাতত স্থগিত করেছেন বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা বিবেচনা করে। এবং একই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক যে বিভিন্ন প্রার্থীর প্রচার প্রচারণা, সেটি অনেকটা তারা অনেকেই সেই বিষয়টি তারা অনেকটা ধীর গতিতে পরিচালনা করছেন। তারা তাদের কাছে বেগম খালেদা জিয়া তাদের দলের শুধু প্রধান নয়, বিএনপির কাছে বেগম খালেদা জিয়া তাদের দলকে পুনর্গঠিত করার বর্তমান সময় বিএনপি যে শক্ত অবস্থান নিয়েছে তাকে আসলে সেটির মূল কারিগর ধরা হয় এবং তাকে সামনে রেখেই তার বিএনপি যে এখনও পরিচালিত হচ্ছে সেটি আসলে বলা চলে যে আগাম যে নির্বাচন হচ্ছে সে নির্বাচনেও তাকে 3টি আসনে তিনি নির্বাচনের জন্য তিনি তাকে প্রাথমিক মনোনয়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলে বলা চলে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, তার চিকিৎসা চলছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসছেন, তারা সেই দলের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যেন এখানে ভিড় না করা হয়, কারণ এটি একটি হাসপাতাল এবং তার শারীরিক চিকিৎসা যেমনটি দরকার এবং একই সঙ্গে তার অন্যান্য রোগীদের ব্যাপারেও দলের মহাসচিব তিনি গতকালকে সংবাদ সম্মেলন করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন দলের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে যে আসলে এখানে যেন ভিড় না করা হয়, কারণ এখানে যদি কারো কিছু করার নেই। তারপর অনেকে আসছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, এর বিষয়ে আরও কোনো তার শারীরিক অবস্থার আপডেট হলে আমরা আসলে সেটি সংবাদে জানাবো। তো বিভিন্ন জায়গা থেকে তার জন্য দোয়া হচ্ছে, দেশবাসীও বিভিন্ন পর্যায় থেকে তার জন্য দোয়া করছেন এবং সেই বিএনপির নেতাকর্মীরা বলছেন যে সেই দোয়ার নিয়েই হয়তো বেগম খালেদা জিয়া আবারও ফিরে আসবেন তাদের অভিভাবক হিসেবে। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার খোঁজখবর। আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। ছিলাম এফআর কেয়ার হাসপাতালের সামনে থেকে, তিনি সেখান থেকে যুক্ত ছিলেন। পরিবেশ সংবাদ জানাবো। বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় নাম খুলনা নগরীর, আর দেশে প্রথম। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউওয়্যারের প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। উদ্বিগ্ন খুলনাবাসী খুঁজছেন প্রতিকার। গাজী দুলালের তোলা ছবি ও বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসমের তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীর প্রতিদিনকার এই চিত্র। ভর দুপুরেও কয়েক ফুট দূরের দৃশ্য ঝাপসা, ধুলোর আস্তরে ঢাকা পড়েছে সব। ২৬ নভেম্বর এলো তারই সতর্কীকরণ বার্তা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউওয়্যারের প্রতিবেদনে জানালো, বায়ু দূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে শীর্ষে ভারতের নয়াদিল্লির যে অবস্থা, তার কাছাকাছি বাংলাদেশের একটি শহরের নাম খুলনা। বায়ুর মান ২০০-র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ১২ই নভেম্বর খুলনার স্কোর ছিল ৩০৯, মানে খুলনার বাতাস দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। রাজধানী ঢাকার চেয়েও যা বেশি। সারা খুলনা শহরে কাজ চলতেছে, যার কারণে আসলে বায়ু দূষণ হচ্ছে। নাকের ভিতরে সমস্যা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেশি সময় তো মাস্ক ব্যবহার করাও যায় না। এখন ভাই এর থেকে পরিত্রাণ চাই আমরা মূলত। পরিবেশ অধিদপ্তরও বলছে, সিটি কর্পোরেশনের নির্মাণ কাজ আর দীর্ঘদিন ধরে ড্রেন ও রাস্তা খোঁড়াখুড়ির কারণে নগরীর এই অবস্থা। প্রপার নিয়ম নীতি মানা হচ্ছে না, আমরা কেউ মানতেছি না। যারা ব্যক্তিগত বিল্ডিং করতেছি বা রিয়েল এস্টেট সেক্টরে, সেখানে মানা হচ্ছে না। কাজ করে কন্ট্রাক্টর মানে ঠিকাদারের মতো চলে যাচ্ছে। এটা কিন্তু গাড়িতে যখন যাচ্ছে ধুলো উঠতেছে, আশেপাশে বাড়িঘর তারা সাফার করতেছে। আমাদের টিম ২৪ ঘন্টা কাজ করছে, কিন্তু তারপরেও আমরা বলবো না যে 100% আমরা সফল হতে পারছি। এটার কারণ আমি মনে করি শুরুতেই যে বিষয়টা, যে ব্যক্তিগত পর্যায়ে আমাদের আসলে সচেতনতার খুবই অভাব। ধুলাবালির সঙ্গে মিশছে গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া। অতিমাত্রায় ক্ষতিকর উপাদান মিশ্রিত বাতাসে বাড়তে পারে শ্বাসনালী বা ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি। বায়ুতে আপনি জানেন যে নানান প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো তারপর বিভিন্ন ধরনের খারাপ উপাদানগুলো, বিশেষ করে ক্যান্সারের জার্ম, এগুলো কিন্তু সবসময় বাজে থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইনফেক্টস ইনস্টিটিউটের তথ্যে বাংলাদেশে প্রতি বছর ১,২২,০০০ মানুষ মারা যান শুধু বায়ু দূষণের কারণে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সেন্টাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। খুলনায় আদালত প্রাঙ্গণে দিনে দুপুরে দুজনকে গুলি করে হত্যা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, 3 জন নিহত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের 2 ঘণ্টা কর্মবিরতি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি জনসংহতি। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।